আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মেয়েদের দাঁড়াতে না দিলে সমাজ হাঁটবে খুঁড়িয়ে খুঁড়িয়ে, বললেন প্রধানমন্ত্রী। 5 নারী পেলেন বেগম রোকেয়া পদক। পদ্মা সেতুর সব শেষ স্প্যান বসছে কাল। দৃশ্যমান হবে 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতুর মূল কাঠামো। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্রকে ধ্বংসের পাল্টা অভিযোগ মির্জা ফখরুলের। বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার করে আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা হবে, ঘোষণা ঢাকা দক্ষিণের মেয়রের। এবং 6 মাস বাড়ালো ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ। ভ্যাট মেশিনের সঠিক ব্যবহার নিশ্চিতে এই পদক্ষেপ, জানালেন এনবিআর চেয়ারম্যান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। নারীদের দাঁড়াতে না দিলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নারীরা অবহেলিত হলে দেশ এগোতে পারবে না। অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় 5 নারীকে দেয়া হয় বেগম রোকেয়া পদক। আপেল মাহমুদের রিপোর্ট। প্রতিকূল পরিবেশে নারীকে আলোর পথ দেখাতে আজও অগ্রণী ভূমিকা রেখে চলছেন বেগম রোকেয়া। দেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় 5 নারীকে রোকেয়া পদকে ভূষিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে নারীদের অবস্থান তৈরি ও নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার। যেখানে আমাদের অর্ধেকের বেশি অনেক ক্ষেত্রে আমাদের নারীরা সংখ্যায়, তারা সমানভাবে যদি নিজেদেরকে তৈরি করতে না পারে, তাহলে সেই সমাজ কিভাবে গড়ে উঠবে? এবং বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই, তো তারা কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি নারী নেতৃত্ব তৈরিতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি। আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, অর্থাৎ একেবারে গ্রাম থেকে তৃণমূল থেকে যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে, আমরা সেই সুযোগটাও সৃষ্টি করে দিয়েছি। আমরা সেটাই চাচ্ছি যে সেই সমস্ত জায়গার জন্য মেয়েরা তাদের ব্যবস্থা নিতে পারে। কর্মজীবী নারীদের সুরক্ষায় সারা দেশে কর্মজীবী হোস্টেল গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ফ্রিল্যান্সিংয়ে পুরুষের পাশাপাশি নারীরা যাতে এগিয়ে যেতে পারে সে বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানী আগারগাঁওয়ে 3 দিনের ডিজিটাল ওয়ার্ল্ড 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। তথ্য প্রযুক্তির উন্নয়নে গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এক নূতন মাত্রা যোগ করেছে। বর্তমানে অন্যান্য খাতে চাকরির সুযোগ কমে আসলেও ফ্রিল্যান্সিং এর কারণে অসংখ্য তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফ্রিল্যান্সিং পেশায় পুরুষের পাশাপাশি নারীরাও যাতে সমান তালে এগিয়ে যেতে পারে সে ব্যাপারেও উদ্যোগী হতে হবে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে নিয়মিত গবেষণা ও মৌলিক জ্ঞান সৃষ্টিতে আমাদের আরও মনোযোগী হতে হবে। পদ্মা সেতুর সব শেষ স্প্যান বসছে আগামীকাল। 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হবে 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতুর মূল কাঠামোর কাজ। সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে 2022 সালের মার্চে চালু হবে দেশের দীর্ঘতম এই সেতু। মাওয়া থেকে ফিরে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। পদ্মার বুকে চলছে বিশাল কর্মযজ্ঞ। বিশ্বের
অন্যতম খরস্রোতা নদী পদ্মা শাসন করে 7 বছর ধরে চলছে স্বপ্নের সেতু নির্মাণ কাজ। এরই মধ্যে 42টি পিলার আর 40টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। 6.15 কিলোমিটারের দৈর্ঘ্যের সেতুর মূল অবকাঠামোর মাঝে কেবল 150 মিটারের গ্যাপ। সেখানে একটি স্প্যান বসালেই দৃশ্যমান হবে সেতুর গোটা অবকাঠামো। 12 ও 13 নম্বর পিলারের উপর শেষ স্প্যানটি বসানো হবে বৃহস্পতিবার। 41তম তথা সর্বশেষ স্প্যান বসানো হবে। এর মাধ্যমে পদ্মা মূল সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। 2017 সালে আমাদের কনস্ট্রাকশন ইয়ার্ড, এটা পদ্মা সেতুকে বলা হয় যে এটা আনপ্রেডিক্টেবল রিভার, নদীগর্ভে তলিয়ে যায়, সেটা আবার রিকনস্ট্রাক্ট করতে হয়েছে। যাই হোক, সব কিছু ওভারকাম করে আমরা পদ্মা সেতুর কাজ অনেক দূর এগিয়ে নিয়ে আসছি। দোতলা অবয়বের সেতুর উপরে বাসসহ সাধারণ যানবাহন আর নিচে চলাচল করবে ট্রেন। সেভাবেই মাওয়া থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত চলছে সড়ক ও রেলপথ তৈরির কাজ। কয়েক দফা বাড়িয়ে সরকারের সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও পদ্মা সেতুর পুরোপুরি কাজ শেষ হতে সময় লাগবে 2022 সাল পর্যন্ত। আগামী 2021 সালের ফার্স্ট হাফে প্রথম ভাগে রেলওয়ে স্টেশন বসানো শেষ হয়ে যাবে এবং জুন জুলাইয়ের মধ্যে রোডওয়ে ডেপো বসানো হয়ে যাবে এবং আমি আশাবাদী 2022 সালের প্রথম ভাগেই পদ্মা সেতুর নির্মাণ কাজ সফলভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। মার্চ মাসে আমাদের স্বাধীনতার মাসে এটা উদ্বোধন করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে আর 2017 সালে বসানো হয়েছিল প্রথম স্প্যান। পদ্মা সেতু নির্মাণ নিয়ে ছিল নানান আলোচনা আর সংশয়। সবকিছু ছাপিয়ে কিছুটা বিলম্বে হলেও এগিয়ে চলেছে কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এই সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য যোগাযোগ আর উন্নয়নে খুলে যেতে পারে অপার সম্ভাবনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, মাওয়া, মুন্সিগঞ্জ। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়া ও সহযোগিতা করার অভিযোগে আরও একটি মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে করা এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে অভিযুক্ত করা হয়েছে। মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এই সমাবেশ থেকে বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু ও তার প্রতিকৃতিকে অবমাননা, রাষ্ট্রদ্রোহিতা শামিল। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা যাতে ভুলুণ্ঠিত না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলার মাটিকে জঙ্গিবাদ, মৌলবাদের আস্তানা হতে দেয়া হবে না। সংবিধানের 17 অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি কটূক্তি করা হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। যারা এই ধরনের দেশদ্রোহিতার সাথে সম্পৃক্ত হবে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলেই বুঝি মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। যখনই মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে আমরা তার দাঁত ভাঙার জবাব সব সময় দিয়েছি, এখনো আমরা প্রস্তুত তার দাঁত ভাঙার জবাব দেওয়ার। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি আবারও ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সারা দেশ উত্তাল হলেও ভাস্কর্য নিয়ে বিএনপির নীরবতা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। রিপোর্ট সৈয়দ রিয়াজের। রাজনৈতিক কারণেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিপক্ষে বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা ক্ষমতায় থাকতে দেশ থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিল। এখন যারা তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, একদিন তারা ওই দানবের আঘাতে জর্জরিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যখন প্রতিক্রিয়াশীল চক্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তখনও বিএনপি প্রকাশ্যে কথা বলতে চায় না। তারা প্রকাশ্যে এবং গোপনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতাকেই আসলে সমর্থন দেয়। অন্যদিকে
জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যারা 1971-এ মুক্তিযোদ্ধাদের কাফের বলে ফতোয়া দিয়েছিল তাদের পরবর্তী প্রজন্মই আজ ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে। আপনারা তো জিয়া রহমানের ভাস্কর্য সারা দেশে বিভিন্ন জায়গায় বানিয়েছেন, এই অপশক্তির বিরুদ্ধে আপনারা বক্তব্য দিন। বিএনপি নেতাদের প্রশ্ন রাখতে চাই, আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন, অন্যথায় আপনারা এর পেছনে ইন্ধনদাতা হিসাবে জনগণের কাছে চিহ্নিত হবেন। লাখো শহীদের বীরত্বগাথায় প্রতিষ্ঠিত এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ক্ষমতায় টিকে থাকতে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে পাল্টা অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম রাজাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের এখন দুই শত্রু, এক শত্রু হচ্ছে কোভিড ভাইরাস, যা আমাদের সমগ্র জাতি শুধু নয় গোটা বিশ্বকে বিপদগ্রস্ত করেছে, আর অন্যদিকে হচ্ছে আওয়ামী লীগ সরকার। আগামী বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার এবং আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা সহ সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানী বাসাবোতে জিরানি খাল ও হাজারীবাগে কালুনগর খাল পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনতে উচ্ছেদ ও দখলমুক্ত করার পাশাপাশি খালগুলো পরিচ্ছন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করা সহ সীমানা নির্ধারণ করব, সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করব এবং এর পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। ভালো কাজ করতে গেলে বাধা আসবেই, কিন্তু আমরা সেই দৃঢ়তা এবং সংকল্প নিয়ে এই কার্যক্রমে আরম্ভ করেছি। আমরা আশাবাদী ইনশাআল্লাহ অচিরেই ঢাকাবাসীকে একটি সুন্দর ঢাকা আমরা উপহার দিতে পারব। দ্বিতীয় দিনে শান্তিপূর্ণভাবে রাজধানী ফুলবাড়িয়ার সুপারমার্কেট 2-এর অবৈধ অংশের উচ্ছেদ অভিযান চালানো হয়। মঙ্গলবার থেকে শুরু হয় অভিযানে মার্কেটের নকশার বহির্ভূত 911টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এরই মধ্যে প্রায় 250 দোকান ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে সিটি কর্পোরেশনকে তা জানানোর আহ্বান জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। করোনা মহামারীতে কর্মক্ষেত্রে 60% নারী সহিংসতার শিকার হয়েছেন। পরিবারে এ ধরনের ঘটনা ঘটেছে 432টি। জাতীয় প্রেস ক্লাবে জেন্ডার প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে মানবাধিকার কর্মীরা বলছেন, যৌন হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাজে বাল্যবিবাহ, যৌন হয়রানি, শারীরিক, মানসিক ও অর্থনৈতিক সহিংসতা বাড়ছে জানিয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, করোনাকালে 61% শিশু ও 25% নারী লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের জরিপ অনুযায়ী দেখা গেছে যে আসলে যৌন হয়রানিটা আমাদের এই লকডাউন সময়ে অনেক বেশি কর্মক্ষেত্রে বেড়ে গেছে। 60% নারী আসলে মৌখিকভাবে আসলে কর্মক্ষেত্রে আপনার সহিংসতার শিকার হয়েছেন। আজকে মানুষের যে মূল্যায়নের অবক্ষয় হয়েছে, মূল্যবোধের অবক্ষয় হয়েছে, মানুষকে মানুষ বোঝে না, শুধু পণ্য, পুঁজিবাজি সমাজ ব্যবস্থা, মৌলবাদ সবকিছু নিরসন হবে যদি নারী মুক্তি হয়। রাজস্ব ফাঁকি কমাতে ভ্যাট মেশিন, ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডির সঠিক ব্যবহার নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। শারফুল আলমের রিপোর্ট। দেশের মোট রাজস্ব আয়ের 50% আসে ভ্যাট থেকে। ভ্যাট ফাঁকি রোধে অনলাইন প্রকল্পের মাধ্যমে অনলাইন ভিত্তিক কর ব্যবস্থা চালু করেছে এনবিআর। সরকার এ খাতে রাজস্ব আয় বাড়াতে
হোটেল, কমিউনিটি সেন্টার, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ, ছাপাখানা, শপিং মল, সুপার শপ সহ 25টি পণ্য ও সেবায় ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস, ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার ব্যবহার বাধ্যতামূলক করেছে। প্রথম দিকে বিনামূল্যে এসব ভ্যাট মেশিন দেয়া হচ্ছে। ইএফডি থেকে ডাটা আমরা পাবো অনলাইনে, সেটি ঠিক আছে, কিন্তু ইএফডি যদি ব্যবহার নিশ্চিত করা না যায় তাহলে রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে না। ইএফডির সঠিক ব্যবহার একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের জন্য আমরা যেটি মনে করেছি যে ইএফডি মেশিন থেকে যে চালানটি গ্রাহককে দেওয়া হবে বিল পরিশোধের পরে, সেই চালানের উপরে আমরা একটা লটারির আয়োজন করব। এনবিআর বলছে, খুচরা ও পাইকারিতে পণ্য ও সেবা অনলাইন সফটওয়্যারের মাধ্যমে ক্রয় বিক্রয়ে ঢাকা ও চট্টগ্রামে নির্দিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটে ইএফডি মেশিন স্থাপন করা হচ্ছে। এজন্য প্রকল্পের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে এনবিআর। এই এপিটিকে দিয়েই তো আমাদের কাজ করতে, কমপ্লায়েন্সের জন্য আমাদেরকে তদারকি, আমাদেরকে নিজস্ব কোন জায়গায় তার গ্যাপসেস হতে পারে সেটা ঠিকমতো বুঝে নেওয়া, এগুলোর ভাবে কমপ্লায়েন্স করতে হবে। মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে এবং 6 মাসের পরে প্রজেক্টের যে সমস্ত মডেল ছিল সবগুলো শেষ হয়ে যাবে। রাজস্ব বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকদের উৎসাহ দিতে জানুয়ারি মাস থেকেই ইএফডি ব্যবহারে প্রতি মাসে লটারির মাধ্যমে 101টি পুরস্কার দিবে এনবিআর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী কার্যালয়ের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি মোড়ক উন্মোচন করেন। এ সময় মুখ্য সচিব আবু আহমেদ কাইকাউস, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মুজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ হোসেনের জন্মদিন আজ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কন্যা। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। 2008 সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ শুরু করেন সাইমা ওয়াজেদ হোসেন। এর স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালে তাকে হু এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করে। এছাড়াও বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের 100 জনের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনের জন্য সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আর এই ডিসেম্বর মাস সেই আজকে এই পুরস্কার, এবং আজকে 9 ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন। সেই সাথে সাথে আমার মেয়ে সাইমা হোসেন, তারও জন্মদিন আজকে। কাজে আমি সাইমার জন্য আপনাদের কাছে দোয়া চাই যে তারও জন্মদিন। সেও সমাজে আপনি জানেন যে প্রতিবন্ধী এবং অটিস্টিক যারা, তাদের নিয়ে, অটিজম নিয়ে সে কাজ করে যাচ্ছে। করোনায় মারা গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দুপুরে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 19 নভেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত 1 সপ্তাহ ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর 3 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1981 সালে বিচারপতি সাত্তার এবং 1991 ও 2001 সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে 3 বার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পালন করেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ। তার বয়স হয়েছিল 80 বছর। তিনি স্ত্রী ও 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে নিজ এলাকা ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজা শেষে ফরিদপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩,৫০০ কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপের বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আগামী 3 জানুয়ারির মধ্যে অগ্রগতির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সাথে পিকে হালদারের বিরুদ্ধে দুদকের তদন্তের বিষয়েও জানাতে বলেছে উচ্চ আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এদিন পিকে হালদারের মামলায় পক্ষভুক্ত হয়েছেন আরও 2 জন।
আগামী জুনের মধ্যে 10,000 ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি বা ভ্যাট মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। পর্যায়ক্রমে যা 1 লাখ করা হবে। রাজস্ব ফাঁকি কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে এটিএন বাংলার টকশোতে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন শরফুল আলম। রাজস্ব আহরণ সহজ করতে সরকার 25টি পণ্য ও সেবার ক্ষেত্রে ইএফডি মেশিন ব্যবহার বাধ্যতামূলক করেছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম সহ বিভাগীয় শহরে ভ্যাট মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে সরাসরি পণ্য ও সেবায় ভোক্তার দেয়া মূসকের তথ্য পাবে সরকার। প্রাথমিকভাবে বিনামূল্যে এসব মেশিন দিচ্ছে এনবিআর। অগাস্ট থেকে আমরা 100টা মেশিন দিয়ে প্রথমে 1 মাস শুরু করি। নেক্সট ইয়ার জুন পর্যন্ত 10,000 বসানোর পরিকল্পনা আছে, যে 25টা সেক্টরকে আমরা নিয়েছি। বাট আমাদের সাথে ভেন্ডরের যে চুক্তিটা হয়েছে, আপনি যেটা প্রশ্ন মূল করেছিলেন, সেটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে একটা 1 লাখের একটা চুক্তি আছে যে ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার এসডিসির মাধ্যমে ভুয়া তথ্যে পণ্য আমদানি, টাকা পাচার সহ অবৈধ লেনদেন বন্ধ করা সম্ভব। তবে এজন্য সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একমাত্র হুন্ডি ছাড়া অন্যান্য ক্ষেত্রে যে কোনো ব্যাংকিং চ্যানেল বা ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে হলে কিন্তু সেটা ধরা খুব কঠিন, মোটেও কঠিন কাজ না। ইভেন যে গোল্ডের চালানগুলো আসে, এই টাকাগুলো কোথা থেকে যায়? এগুলো কিন্তু একইভাবে, অর্থাৎ একটা কম দামি জিনিস কেনার জন্য বেশি দামি জিনিসে এলসি করা হয়, এরকমভাবে টাকাগুলো চলে যায়, তারপর সেগুলো গোল্ড হয়ে বাংলাদেশে আসে। এগুলো ধরার জন্য আমাদের সবার সচেতনতা, জনগণের সচেতনতা খুব দরকার। অনুষ্ঠানে এনবিআর কর্মকর্তারা জানান, ইএফডি মেশিন ব্যবহারে বিক্রেতা ও ভোক্তাদের উৎসাহ দিতে জানুয়ারি মাস থেকে লটারির মাধ্যমে সচেতন ভোক্তাদের পুরস্কৃত করা হবে। আপনি 1000 টাকা শপিং করলেন, আপনি একটা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকার কি এই ভ্যাটটা? যশোরে বিমান বাহিনী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির 15 স্কোয়াড্রন, 3 ফিল্ড ইউনিট এবং 3 প্রভোস্ট অ্যান্ড সিকিউরিটি ইউনিটকে বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়েছে। সম্মানসূচক এই পতাকা প্রদান করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পতাকা প্রদান করা হয়। এর আগে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দ্বিতীয়বারের মতো এইচএসবিসি বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডের ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ। এবছর অ্যাওয়ার্ডের প্রতিপাদ্য বিষয় হল সহনশীলতার বছর। এবারের আয়োজনে মোট 8টি বিভাগে পুরস্কার দেয়া হবে। নমিনেশন ফর্ম পূরণের মাধ্যমে এই বিভাগগুলোতে অংশ নিতে পারবেন আগ্রহীরা। এই কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করছে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্রিটিশ হাই কমিশন। এখন মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এবার নাকচ হল জো বাইডেনের বিজয়ের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির করা মামলা। পেনসিলভেনিয়ার ফলাফল বাতিল চেয়ে করা ওই মামলা এক বাক্যে নাকচ করেন বিচারপতিরা। উচ্চ আদালতের ভরসায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই রায়কে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। গত 3 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এরপর ভোট জালিয়াতির অভিযোগ তুলে ওই ফলাফল চ্যালেঞ্জ করে বিভিন্ন অঙ্গরাজ্যে কয়েক ডজন মামলা করে তার প্রচারণা শিবির। এর কোনোটাই এখনো আলোর মুখ দেখেনি। আগামী 14 ডিসেম্বর একত্রিত হবে ইলেকটোরাল কলেজের নির্বাচিত সদস্যরা। ওই দিন আনুষ্ঠানিকভাবে ভোট দিয়ে জো বাইডেনকে বিজয়ী করবেন তারা। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা ছাড়ালো 1.5 কোটি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 3 লাখেরও বেশি মানুষ, মারা গেছে 2,500-এরও বেশি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 2,86,000 ছাড়ালো। এদিকে দায়িত্ব নেয়ার 100 দিনে দেশে 10 কোটি মানুষকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ারে সংবাদ সম্মেলনে তিনি ভ্যাকসিনেশনের পাশাপাশি মাস্ক পরা নিশ্চিত করা এবং স্কুল খুলে দেওয়ারও প্রত্যয় জানান। এ সময় নিজের স্বাস্থ্য বিষয়ক বিশেষ টিমের সাথে পরিচয় করিয়ে দেন বাইডেন।
ডিজিটাল ওয়ার্ল্ড 2020 প্ল্যাটিনাম স্পন্সর হলো evalley.com.bd। সীমিত পরিসরে শুরু হওয়া এই আইসিটি মেলায় এবারই প্রথম যুক্ত হলো দেশীয় এই ই-কমার্স মার্কেটপ্লেস। একই সাথে ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের ফুড পার্টনার থাকছে ইভ্যালির সহযোগী প্রতিষ্ঠান ইফুড। রাজধানী আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এ বিষয়ে চুক্তি করে ইভ্যালি ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। এতে সই করেন ইভ্যালির পরিচালক কারিগরি মামুনুর রশিদ এবং বিসিসির পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন এনামুল কবির। এ সময় অনলাইনে যুক্ত হন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবারে পার্টেক্স খেলার খবর। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্টাস। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে আরবি লিপজিগ। আর বর্ণবাদের অভিযোগ তুলে ফুটবলাররা মাঠ ছাড়ায় স্থগিত হয়েছে পিএসজি ইস্তানবুল বাসাকশেহির ম্যাচ। রিপোর্ট এসএম আশরাফের। মুখোমুখি বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা, কিন্তু ন্যু ক্যাম্পে ম্যাচ শেষে হতাশায় সঙ্গী হলো লিওনেল মেসির। বার্সেলোনা সমর্থকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আড়ালে যারা সেরা ফুটবলার বাছাইয়ে চোখ রেখেছিলেন, জবাবটা বার্সাকে তাদেরই মাটিতে হারিয়ে দিয়ে দিলেন CR7। দিনটা মেসির ছিল না। জুভেন্টাসের পোস্টে 7 শট নিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। বাকিরা তো মাঠে বল কোথায় শুধু তা খুঁজে ফিরতেই সময় কাটিয়েছেন। 2016 সালের পর এই প্রথম গ্রুপ পর্বে হারের তিক্ত স্বাদ পেয়েছে কাতালানরা। এতে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বের যাত্রাটাও কঠিন হওয়ার মুখে রোনাল্ড কোমানের দলের সামনে। এদিকে ডেথ গ্রুপের তকমা পাওয়া এইচ গ্রুপের ম্যাচে আরবি লিপজিগের কাছে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ড্র করলেও রেড ডেভিলদের সম্ভাবনা থাকত। 9 পয়েন্ট নিয়ে 3 নম্বরে নেমে গেছে ম্যানইউ, আর লিপজিগ উঠে গেছে শীর্ষে। গ্রুপের অন্য খেলায় পিএসজি ইস্তানবুল ম্যাচটি শেষ হয়নি বর্ণবাদের অভিযোগ ওঠায়। 14 মিনিটে টাচ লাইনে দাঁড়িয়ে তর্ক করায় তুর্কি ক্লাবের সহকারী কোচ পিয়েরে ওয়েবেকোকে লাল কার্ড দেখান রেফারি। সে সময়ই ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার চতুর্থ রেফারির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন। ফলাফল ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। এসএম আশরাফ, এটিএন বাংলা। 2014 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে তোলা কোচ আলেহান্দ্রো সাবেলা আর নেই। 66 বছর বয়সে চলে গেলেন তিনি। ডিয়েগো ম্যারাডোনার যেদিন মৃত্যু হয় সেই একই দিনে অর্থাৎ গত 25 নভেম্বর শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি হন আলেহান্দ্রো সাবেলা। ক্যান্সারে ভুগছিলেন তিনি। লিওনেল মেসির আর্জেন্টিনাকে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তোলাই শুধু নয়, 2009 সালে এস্তুদিয়ান্তেসের কোচ হিসেবে কোপা লিবার্তাদোরেসও জিতেছিলেন সাবেলা। 2011 সালে 6 সেপ্টেম্বর তার অধীনেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল দুবারের বিশ্বকাপ জয়ীরা। আর্জেন্টিনার ব্যাংকনোটে ডিয়েগো ম্যারাডোনার ছবি দেওয়ার দাবি জানিয়েছেন সে দেশের এক সেনেটর নোরমা দুরাঙ্গো। 1000 পেসোর নোটে কিংবদন্তি ফুটবলের ছবি রাখার কথা বলেন তিনি। শুধু ম্যারাডোনাকে সম্মান জানানো নয়, দুরাঙ্গোর কথায় পর্যটকেরা আর্জেন্টিনায় এলে চাইবেন ডিয়েগোর স্মৃতি তাদের সঙ্গে করে নিয়ে যেতে। তা সম্ভব হবে ওই নোটের মাধ্যমে। ব্যাপারটার সঙ্গে অর্থনীতিও জড়িয়ে আছে বলে উল্লেখ করেন তিনি। বসুন্ধরা কিংস অনূর্ধ্ব 14 একাডেমি কাপ ফুটবলের ফাইনালে উঠেছে এফসি ইউনাইটেড ফেনী ও সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে পল্টনের আউটার স্টেডিয়ামের প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে এফসি ইউনাইটেড ফেনী 3-0 গোলে হারায় শ্যামনগর ফুটবল একাডেমিকে। আর দ্বিতীয় সেমিফাইনালে সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমি একই ব্যবধানে ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। শুক্রবার শিরোপা লড়াইয়ে এফসি ইউনাইটেড ফেনীর মুখোমুখি হবে সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমি।
সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। মেয়েদের দাঁড়াতে না দিলে সমাজ হাঁটবে খুঁড়িয়ে খুঁড়িয়ে, বললেন প্রধানমন্ত্রী। 5 নারী পেলেন বেগম রোকেয়া পদক। পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসছে কাল। দৃশ্যমান হবে 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সেতুর মূল কাঠামো। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। গণতন্ত্রকে ধ্বংসের পাল্টা অভিযোগ মির্জা ফখরুলের। বর্ষার আগেই রাজধানীর দখল হওয়া খাল পুনরুদ্ধার করে আদি বুড়িগঙ্গার গতি ফিরিয়ে আনা হবে, ঘোষণা ঢাকা দক্ষিণের মেয়রের। এবং 6 মাস বাড়ালো ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ। ভ্যাট মেশিনের সঠিক ব্যবহার নিশ্চিতে এই পদক্ষেপ, জানালেন এনবিআর চেয়ারম্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।